আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন। তো আমার কাছে যেটা মনে হয়েছে এই প্রতিবেদনটা দেখে, এটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে মনে হয়েছে যে এই প্রতিবেদনটা অ্যাকচুয়ালি তৈরি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যৌথ উদ্যোগে। এটার মূল কারণ হচ্ছে তারা তারেক জিয়ার উপরে তারেক রহমানের উপরে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছে, এবং ওই প্রেশার ক্রিয়েটটা করার কারণ, এবং অনেকের মধ্যে একটা ধারণা হবে যে এর আগে যে তারেক রহমান বলেছিল যে তার দেশে আসার ঘটনাটা অ্যাকচুয়ালি তার উপর নির্ভর করে না, দল এবং অন্যান্য ফ্যাক্টর। এটার মাধ্যমে এই লেখাটা আসায় অনেকের মনে ধারণা হতে পারে যে ভারত একটা ফ্যাক্টর। আমরা জানি না সত্যটা কি, ভারত একটা ফ্যাক্টর কিনা। বাট অন গ্রাউন্ডে যেটা হয়, ভারতের বিষয়ে যেহেতু বিএনপি অন্যান্য নেতা নেতৃবৃন্দর যে কথাবার্তা, তাতে মনে হয় যে ভারতের সাথে তারা বাধ্য না হয়ে ভারতের এগেনস্টে কোনো কিছু বলবেন না। ওকে, ফেয়ার এনাফ। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে এতে স্পষ্ট বোঝা গেছে যে আনন্দবাজারের পত্রিকার রিপোর্টটা, যে তারেক রহমান বাংলাদেশে আসুক এটা তারা চাচ্ছেন না, এটা তারা পছন্দ করছেন না। এর আগেও আমি বলেছিলাম, সম্ভবত এখন থেকে আরো 20-25 দিন আগে, যে তারেক রহমান 24 ঘন্টার মধ্যে চলে আসবেন, এবং পরবর্তীতে তথ্যটা আমি দিয়েছিলাম। পরবর্তীতে বলেছি যে হ্যাঁ, তিনি রওনা দেন নাই। আর আমি তো বরাবরই গুজব ছড়াই, সো এটাকে এক পার্টি খুব প্রচার করেছে গুজব নিয়ে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি এটা নিয়ে কেয়ার করি না। আমার কাছে যে জিনিসটা মনে হয় পাবলিকলি শেয়ার করা উচিত, আমি ওইটা শেয়ার করতেছি। ওখানে তখন কিন্তু এসএসএফ এর কাছে ইনফরমেশন গিয়েছে যে সে আসতেছে, তারেক রহমান আসতেছে। সো এয়ারপোর্টের সিকিউরিটি তখন বৃদ্ধি করা হয়েছিল। তাকে ট্রাভেল ডকুমেন্ট, টিকিট দুইটাই দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে ডিসিশন চেঞ্জ করছে। এবং ডিসিশন কারা চেঞ্জ করছে, এখন পাবলিকের মনেই হতে পারে যে হয়তো ভারত চেঞ্জ করিয়েছে। এবং এই প্রতিবেদনটা প্রকাশ করার মাধ্যমে অ্যাকচুয়ালি তারেক রহমানকে একটা এক্সট্রা প্রেশার দেওয়া হচ্ছে। আমি এখন লেখাটার পড়ি, এবং পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে এটা আমি বলি। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক। ব্রিটেনে বসে বুধবারই তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। আমার কথা হচ্ছে, বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, এবং 20-25 দিন আগে যখন তার আসার কথা ছিল, তখনকার পরিস্থিতি কি কোনো চেঞ্জ হয়েছে? তাহলে হোয়াট মেক্স হিম কাম নাও? আগে কেন না? এই কোশ্চেনটার অ্যান্সারটা আমরা যদি পেতে চাই, আমরা কি এখন এই প্রতিবেদনের পরে ধরে নিতে পারি না যে এটা ভারতের প্রেশার আছে? এবং ভারতও তাই চাচ্ছে যে পাবলিক একটা জিনিস বুঝতে হবে, যে বাংলাদেশে এখন যে আমাদের শহীদ হাদির যে জানাজাটা হয়েছে, জানাজাটায় যে পরিমাণ লোক হয়েছে, আমি একটা হিসাবে দেখলাম যে 10 লাখ প্লাস, বাট 8 লাখের কম না। আমি সেটাই বিশ্বাস করি, আমি যে ছবি যতগুলো দেখেছি। সো এই জিনিসটা কিন্তু, প্রতিবাদটা হচ্ছে ভারত বিরোধী প্রতিবাদ। বাংলাদেশের এখন এই যে সিচুয়েশনটা হয়েছে, এতে যারাই ভারত বিরোধিতা করবে তাদেরই। আপনি হিসাব করে দেখেন যে 71-এর পরে আমাদের দেশে একটা ধ্বংসস্তূপ ছিল। সেই ধ্বংসস্তূপ থেকে আমরা উঠেছি, উঠের পরেও আমরা 54 বছরে এখন পর্যন্ত কনফার্ম করতে পারি না এখন ভারত বলে তাদের বিজয় দিবস, আমরা বলি আমাদের বিজয় দিবস। এবং গত 17 বছর ভারত আমাদেরকে কিভাবে নিষ্পেষিত করেছে এটা আমরা দেখছি। সো আমি এর আগে অনেকবার বলেছি, অনেক আমার লেখায় বলেছি যে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল বিশ্বাস করে যে ভারতের আনুকূল্য ছাড়া তারা তাদের সরকার টিকিয়ে রাখতে পারবে না। এটা একটা ভুল কনসেপ্ট। অ্যাটলিস্ট যখন মনে করেন যে আগের দিনে যখন আমাদের বাপ দাদারা যখন ইয়াং ছিল, তখন জোর করে ওই বাপ মার ইচ্ছায় বিয়ে হইতো। কারণ কি, তারা বলতো যে একবার বিয়ে হয়ে গেলে সব ম্যানেজ হয়ে যাবে, সবকিছু তারা মেনে নিবে। এই যে থিওরিটা, এটা কি আপনি এই যুগে চালাইতে পারবেন? এই যুগে আপনি আপনার ছেলে মেয়েরা বলেন যে জোর করে বিয়ে দিবেন, দেখবেন ছেলে বাইরে গেছে বা ঘর থেকে বাইরে গেছে, মেয়েরে নিয়ে পালাই গেছে, একটা ম্যাচ হয়ে যাবে পারিবারিক সিচুয়েশনে। এখনকার প্যারেন্টসরা বর্তমানের সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করেছে। সো আমাদের রাজনীতিটাকে ওই বর্তমান বাস্তবতার সাথে
অ্যাডজাস্ট করতে হবে। বর্তমান যে বাস্তবতা সেটা হচ্ছে আমরা গত 17 বছরে ভারতের যে মামদোবাজি আমরা দেখেছি বাংলাদেশে, এটার জন্য বাংলাদেশের লোকজন ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, ত্যক্ত বিরক্ত হয়েছে। প্লাস আমাদের পলিটিক্সকে ভারত অ্যাকচুয়ালি আমি বলবো করাপ্টেড করেছে। ভারত আমাদের করাপ্টেড করেছে, বা আমাদের যে পররাষ্ট্র নীতিটা তারা পুরা কন্ট্রোল করেছে। আমাদের এই যে পররাষ্ট্রনীতি, ফ্রেন্ড টু এভরিওয়ান ম্যালিস টু নান, দিস ইজ মানে তথ্য হিসাবে ঠিক আছে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা পড়া হবে, এটা ঠিক আছে, কিন্তু আন্ডার হ্যান্ডে কোনো দেশ এটা ফলো করে না। কিন্তু ভারত জানে আমরা কোনোভাবেই আমরা কোনো অ্যাগ্রেসিভ এক্সটার্নাল ইন্টেলিজেন্স করবো না। তারা পাকিস্তানকে ভাগই করেছিল এটার জন্য তাদের 7 সিস্টারের সিকিউরিটি। তারা ভালো মতো জানে যে বাংলাদেশ একটা স্বাধীন কান্ট্রি, এটা যদি স্বাধীনভাবে ডিসিশন নিয়ে তাদের 7 সিস্টারকে ডিস্টেবিলাইজ করতে চায়, কেউ ঠেকায় রাখতে পারবে না। আমাদের পাকিস্তান চায়নারও দরকার নাই, পাকিস্তানও চায়নারও দরকার নাই। দেয়ার আর সিস্টেম টু ডু দ্যাট। বাট ওইটার জন্য তারা চাচ্ছে আমাদের পলিটিক্সকে কন্ট্রোল করার জন্য। এখন আমি জাস্ট জিনিসটা পড়ছি কি তারা কি বোঝাচ্ছে। মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলছেন খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটি কিছু মনে করছে কূটনৈতিক শিবির। দিন দুয়েক আগে ব্রিটেনের এক সভায় তারেক রহমান যেভাবে বীর মুক্তিযুদ্ধের বারবার মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেছেন এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশানা করেছেন, তা থেকে স্পষ্ট ও রাজনৈতিক অভিযোগ। এইখান জিনিসটা বলে অ্যাকচুয়ালি তারেক জিয়াকে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। বাট আমি বর্তমান বাস্তবতায় যেটা বলি যে বিএনপির যে যারা অন্ধ ভক্ত আছে, একটা জিনিস বুঝতে হয়, বাস্তবতা হচ্ছে বিএনপি আগে জামাতের সাথে জোট করেছে। বাংলাদেশের মানুষ এখন যে সমস্ত আগে ওই প্রাচীন আমলে যাদের অ্যাক্সেস অফ ইনফরমেশন ছিল না, তারা ওইটা মেনে নিত। বাট এখন কিন্তু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে। এখন ওই আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা, সাথে থাকলে সঙ্গী না হলে জঙ্গি, বিএনপি কি তাহলে এটা করতেছে না? আগে যখন তার সাথে ছিল তখন ছিল জামাত সঙ্গী, এখন হচ্ছে জঙ্গি। এখন তারেক রহমান যেটা বলতেছে এবং স্থানীয়ভাবে যারা বলতেছে, একটা বুঝতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতার পর 54 বছর পার হয়ে গেছে। যারা জামাতে ইসলামের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা এখন বর্তমান রাজনীতিতে নাই, এটা তাদেরকে বুঝতে হবে। এবং বর্তমান যে প্রেক্ষাপটটা আছে, হাদি যে স্পিরিটটা প্রচার করেছে এবং যেই স্পিরিটের পক্ষে এই প্রায় 10 লক্ষ লোক যে জমায়েত হয়েছে, এটার কারণ হচ্ছে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। আর আপনি যদি এখন ওই সেম পুরোনো শিবের গীত গান, যে একটা দল কি বলে স্বাধীনতা বিরোধী শক্তি ব্লা 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 তারা এবং জঙ্গিবাদ, এগুলো এই সমস্ত কথাবার্তা বলেন, জনগণ কিন্তু মেনে নেবে না। আপনি যদি মনে করেন হ্যাঁ বিএনপি একটা বড় দল, তাদের সাংগঠনিক ক্যাপাসিটি আওয়ামী লীগ যেহেতু নাই, দে আর দ্য অনলি ওয়ান, জামাতের ওই ক্যাপাবিলিটিটা এখন পর্যন্ত নাই সাংগঠনিকভাবে বিএনপি যেটা আছে। কিন্তু এখানে একটা কিন্তুটা হচ্ছে, যদি বিএনপি মনে করে যে তাদের এই সাংগঠনিক শক্তির জন্য তারা আগামী নির্বাচনে পার পেয়ে যাবে, আমার মনে হয় না। আমি মনে করি যে বিএনপির যে এই স্ট্র্যাটেজিটা ভুল। এই শহীদ হাদির যে ইয়ার পরে যে প্রেজেন্সটা আসছে, এটা কিন্তু তার প্রমাণ। আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এখন পলিটিক্যাল রেটরিক বাদ দিয়ে কারা এই যে সিস্টেমটা হাদি আমাদের শিখিয়ে দিয়েছে। হাদি কি শিখিয়ে দিয়েছে? হাদির ইয়াতে কেন আসছে লোকজন? হাদি শিখিয়ে দিয়েছে যে, যেখানে আমি একটা স্ট্যাটাসে বলেছি যে ওই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, সে বলছে 20 কোটি টাকা না হলে নির্বাচন করা যায় না। এই আধুনিক যুগের এই বিপ্লবের হয়ে এই গাধাটা এই কথাটা কেমনে বলে? আর হোয়ারেস হাদি দেখিয়ে দিয়েছে যে প্রতিদিন সে ফজরের নামাজের পরে উঠে তার এলাকার মধ্যে নির্বাচনী লোকজনের কাছে গেছে, তার কাছে লক্ষ লক্ষ টাকা নাই, তাকে কেউ স্পন্সরও করে না, সে একটা বড় সমাবেশ করতে পারবে না, কিন্তু মিডিয়াতে এইগুলো জিনিসগুলো আসছে। এটা বুঝতে হবে, এইটা সেই ফ্যাসিস্ট যুগের কন্ট্রোলড মিডিয়া না। এখন প্রতিটা লোকের কাছে মোবাইল আছে এবং এই সোশ্যাল মিডিয়ার জন্যই আমরা হাদিকে জানি, হাদি কিভাবে কিভাবে নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করতেছে। আমি বিএনপির কোনো লোককে কিন্তু এখন পর্যন্ত দেখতেছি না, মানে
এই এই প্রসেসটা যে টাকা পয়সা ছাড়া ইয়া করা যায়, এটা আমাদের ভিতরে কিন্তু হাদি বিশ্বাস ধরাইছে। এবং এই বিশ্বাসটা যে স্ট্রং বিশ্বাস, আমরা পাবলিক বিশ্বাস করতেছি এই নির্বাচনের পরে, তার মৃত্যুর পরে যে জানাজাটা হয়েছে, এটা তার প্রমাণ। এবং এই জিনিসটাই তার বিরোধী শক্তি, যেটা আমি এখনো মনে করি, যেটা আওয়ামী এবং ভারতীয় মিলে হাদির মৃত্যুর পিছনে দায়ী। এবং তারা প্রমাণ করার যেটা চেষ্টা করেছে, এটা অ্যাকচুয়ালি আমি বলবো ব্যাক ফায়ার করেছে। এবং এই হত্যার কারণে আমাদেরকে আরো সবাইকে ইউনাইটেড করেছে। এবং আমার আমার মধ্যে একটা ফিলিংস আসছে যে হাদির যে স্পিরিট, এই স্পিরিট বিএনপি ধারণ করতেছে না। ভুল স্ট্র্যাটেজি, একটা পলিটিক্যাল ভুল স্ট্র্যাটেজি। হাদির এই স্পিরিটটা আপনাদেরকে এই শিলং সালাউদ্দিন এসে দুইটা লম্বা লম্বা কথা বলবে ইয়ানিয়া, এটা কেউ বিশ্বাস করবে না। কারণ সে মানে এখন আর সেই যুগ নাই। আমি নিজে একটা গল্প শুনেছিলাম, আমাদের কি বলে শের বাংলা একে ফজলুল হক, উনি কিন্তু গ্রেট পলিটিশিয়ান ছিলেন এবং ভেরি স্মার্ট ম্যান ছিলেন। সে কোনো একটা এলাকার মধ্যে ওই জায়গায় তার ভোট দরকার, ওই জায়গার কি আগে মেম্বার চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যানের কবরটা কোথায়, আগে লোকজন একটা খবর দিচ্ছে, ফার্স্টে গিয়ে ওই কবরে হিট করছে, গিয়ে তার জন্য দোয়াদুরি শুরু করছে। সাথে সাথে ওই চেয়ারম্যানের ছেলে আসছে, তখন বললো তোমার বাবার সাথে তো আমার এই সম্পর্ক, ওই এলাকার পুরা ভোট তার। দ্যাটস দ্য পলিটিক্স। এই যুগে এই পলিটিক্স চলবে না। এই যে শিলং সালাউদ্দিন যে রাস্তা বন্ধ করে রাস্তার মধ্যে দোয়া ধরছে, এটা কেউ কেউ খায় নাই, কেউ খায় নাই, এই জিনিসটা কেউ খায় নাই। কিন্তু হাদিবটা কিন্তু খাইছে। যে জিনিসটা মন থেকে আসে, এটা পাবলিক জানে। সো আমি মনে করি যে বিএনপি এখন পর্যন্ত ওইটা ইয়া করে নাই। এই যে এই লেখাটার মধ্যে আছে যে তারা চাচ্ছে যে বাংলাদেশকে বাংলাদেশকে ঘাঁটি করে যাতে সেভেন সিস্টারের মধ্যে কোনো সন্ত্রাসী যেন কাজ করতে না পারে। আপনার বিএনপির এই নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে এটা থাকার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আপনি যদি এটা রাখতে চান, ওকে, আমি রাখতে চাই যে ভারতে কোনো বিচ্ছিন্ন আদালত করবে না, তাহলে ওইটাও বলেন যে 25শে ফেব্রুয়ারিতে যে কয়জন ভারতীয় কমান্ডোর লোকজন আমাদের অফিসারদেরকে মারছে পিলখানা হত্যাকাণ্ডের, ওইটারও আমি বিচার চাবো এবং আন্তর্জাতিক আদালতে যাব। দুইটাই বলেন, ওই দুইটাই বলেন, তাহলে এটা ইভেন হবে। বাট আপনার ম্যানিফেস্টোর মধ্যে ভারত কি করছে এটা দেখার দরকার নাই। আচ্ছা, এনিওয়ে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা, ওই যে আমি যেটা বললাম যে জামাতকে টার্গেট করা এবং তার নামে ইয়া করা, এটা অ্যাকচুয়ালি ব্যাক ফায়ার করবে। ভাই, আমি জামাত না, আমাকে সবাই জামাতে ট্যাগ দিতেছেন, জামাত না। আমি চাচ্ছি বিএনপি আসুক, বিএনপি পাওয়ারে আসুক, কিন্তু বিএনপি যদি ভারতের সঙ্গ না ছাড়ে, আমি চাচ্ছি বিএনপি ভারতের সঙ্গটা ছাড়ুক। সঙ্গটা না থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। এনিওয়ে, আচ্ছা, স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশানা করেছেন, তা থেকে স্পষ্ট তার রাজনৈতিক অভিমুখে। কূটনৈতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধের সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলে দুই ভাগই মারতে চেয়েছেন। এক, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতাকামী মানুষের পাশে পাওয়ার চেষ্টা। আরে ভাই, এই বিএনপি যে তৈরি করছে প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি ছিল স্বাধীনতার ঘোষক। প্রথম সারিতে প্রথমেই উনারা বিদ্রোহ করেছিল। 5টা ব্যাটালিয়নের মধ্যে উনার আন্ডারে ছিল চট্টগ্রাম, উনি বিদ্রোহ করেছিল। এখানে কি আপনাদের বয়ানের দরকার আছে নাকি? ফালতু কথা। আচ্ছা, আচ্ছা, দেওয়া এবং 2, ভারতকে বার্তা দেওয়া, সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর নামবে। ভারতকে বার্তা দেওয়ার কিছু নাই, এই জিনিসটাই হচ্ছে দেশের জনগণ পছন্দ করবে না। আচ্ছা, ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই কথা বলেছেন, এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। এটা আমার কাছেও প্রশ্ন যে এখন আর 20-25 দিনের আগে যখন আসার কথা ছিল, তার মধ্যে কি ফারাক হয়ে গেছে। এবং উনি যে নিজে বলেছেন যে এটা কি বলে, আর তার একার সিদ্ধান্ত না, ভারত কি এই সিদ্ধান্তের পার্টনার? আমার কাছে কোশ্চেনটা আসছে, দেশের জনগণের মধ্যে আসবে। আচ্ছা, ভোট ময়দানে নেই শেখ হাসিনা আওয়ামী লীগ, সেই সুযোগে জমি দখল এবং তৎপর জামাতে ইসলামের মতো কট্টরপন্থী দল। লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, 1971 সালে ষড়যন্ত্র করেছিলেন, 1975 সালের নভেম্বরে, 1996 সালে এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারাই আজ সক্রিয়। কূটনীতিকরা মনে করেন তারেকের বার্তা স্পষ্ট, দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির সঙ্গে আপোষ নয়। এইটাই হচ্ছে রং পলিটিক্স বাংলাদেশে। শেখ হাসিনা যে বিভাজনের রাজনীতিটা করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি, বিপক্ষে সত্যি, আমরা এই জিনিসটাকে কবর দিতে চাই, দেশের জনগণ কবর দিতে চায় যে দেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তি বলে কোনো কিছু নাই, সবাই বাংলাদেশি। জামাতে ইসলাম
যে মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশের বিরোধিতা করছে, এটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল, তাদের ভুল সিদ্ধান্ত ছিল, তারা ভুল সিদ্ধান্ত এটা স্বীকারও করেছে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ হচ্ছে ভারত যে পার্টি জামাত ইসলামের বিরুদ্ধে লাগাবে এবং মুক্তিযুদ্ধ বোঝা যাবে এটা কার বায়ান, ইন্ডিয়ার বায়ান, আওয়ামী লীগের বায়ান। যেইটা খাবে সে আওয়ামী লীগের দোসর। দেশের জনগণের মধ্যে এই জিনিসটা আসছে, সো এই অ্যাপ্রোচটা ভুল। আচ্ছা, বিএনপির সঙ্গে মুক্তিযুদ্ধ যোগ টেনে দেশের মুক্তমানা মুক্তিযুদ্ধে বিরাট সংখ্যক সমর্থক কাছে টানতে চান তারেক, ময়দানে আওয়ামী লীগ নেই তিনি। আচ্ছা, আগেই পড়েছি এটা। নভেম্বরের সামাজিক মাধ্যমে তারেক লিখেছেন, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবিরত ও একক নিয়ন্ত্রণাধীন হয়েছে, যেটা আমি আগেই বলেছি। অনেকের প্রশ্ন, দিন 15-18 মধ্যে এমন কি হলো যে দেশে ফেরার কথা ঘোষণা করলেন? বাস্তব হলো নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিএনপি ক্ষমতা এলে ভারত বাংলাদেশের সঙ্গে যে চুক্তিগুলো রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না। এটা যদি আমি বর্তমান পরিস্থিতি যেটা বলি, যদি আপনারা এসে সরকার গঠনও করেন, এই চুক্তিগুলো দিয়ে যদি কোনো কাজ না করেন, জনগণ আপনাকে এটা সাপোর্ট করবে না। চুক্তিগুলো তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনোভাবে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। বর্তমান পরিস্থিতিতে বিএনপির রাজনীতি হবে এইটার ব্যাপারে কোনো মুখ ন খোলা। ভারত আমাদের বন্ধু, ভারত নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে কোনো সাবজেক্ট না। ইন জেনারেল বলে দেওয়া যাবে, দেওয়া যাবে যে কি বলে, যে আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবো। দ্যাটস এ পলিটিক্যাল কূটনৈতিক স্টেটমেন্ট। পরবর্তীতে কি হবে দেখা যাবে। আচ্ছা, এইভাবে পরিস্থিতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে, মানে তারেক রহমান পরিস্থিতি দিয়েছে ভারতকে। ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্যে ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লি দরকার বিএনপিকে, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ, তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবারন্ত আটকাতে পরে একমাত্র বিএনপি। এই লাইনটা খেয়াল করেন যে এখানে এই রিয়ার মধ্যে অনেকে শেয়ার করতেছেন, জামাত স্টেটমেন্ট দিচ্ছে ভারত বিরোধী নয়, অমুক তমুক ইয়া নয়, কিন্তু জামাতকে তো ইন্ডিয়া বিশ্বাস করে না। বিশ্বাস করে না কি কারণে? ওইটা হচ্ছে ট্রিক্স, যে জামাতকে ওরা বিশ্বাস করতেছে না, বিএনপি বিশ্বাস করতেছে। দিস উইল গো এগেনস্ট বিএনপি। আচ্ছা, তাই বাংলাদেশের কট্টরপন্থীদের বারবারন্ত আটকাতে একমাত্র বিএনপি। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশ ভারত বিরোধিতা তৎপর রাশ টেনে যাবে, তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসাবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপির একটা স্ট্রং স্টেটমেন্ট দেওয়া উচিত এই স্টেটমেন্টের এগেনস্টে। যে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা মন গড়া গোয়েন্দা তথ্য দিচ্ছে, এই করছে। অ্যাটলিস্ট এই জিনিসটা ভারতকে কিন্তু ওই যে মানে ভারত যে কূটনীতিরা হচ্ছে, তারা যখন জানে যে এই পার্টি হচ্ছে দুর্বল, তারা কোনো ইয়া করবে না, রিটালিয়েট করবে না, তখন তারা একটার উপর চালিয়ে যাবে। বিএনপির উচিত এই মুহূর্তে, তাদের যদি চুক্তি হয়েও থাকে, আমি জানি না কি হচ্ছে, কিন্তু অন গ্রাউন্ডে আমরা দেখতেছি ভারত বান্ধব বিএনপির লোকজন এবং এই যে হাদির হত্যার ঘটনা এবং পরবর্তী সময় সবাই মার্ক করেছে, আমি নিজেও মার্ক করেছি, বিএনপি নট টেকিং দ্য স্পিরিট অফ হাদি। এইটা বর্তমানে একটা নেগেটিভ পয়েন্ট। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার মাধ্যমে দেশের জনগণ বুঝবে যে ভারতের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি জানি না হয়েছে কি হয় না, এরা যে হয়নি এবং তারা এটার সাথে ভারতের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং যায়নি, এটা যদি জনগণকে তারেক রহমান বিএনপি যদি বুঝাতে না পারে, আপনাদের সামনের নির্বাচনে আপনারা ভালো ফলাফল যেটা আশা করতেছেন এটা নাও করতে পারেন। সিম্পল। এটা আর বলি, ওই যে আগে যে ঘটনাটা বললাম, যে আগের দিনের মতো ছেলে আর মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিলেই তারা একসাথে ঘর করবে, ইটস নট দ্যাট। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি একটা জিনিস বুঝে রাখেন, গত 16 বছরে সোশ্যাল মিডিয়া স্ট্রং হয়েছে। এর আগে নির্বাচনগুলোতে সোশ্যাল মিডিয়া স্ট্রং ছিল না, আমরা সাথে জানতে পারতাম না। হ্যাঁ, তখন মোবাইল ছিল, মোবাইলে আর সোশ্যাল মিডিয়া ইজ টু ডিফারেন্ট বল গেম। এই যুগে যখন একটা ইনফরমেশন সাথে সাথেই ভাইরাল হয়ে যায়, সেখানে এই যে আনন্দবাজারের যে রিপোর্টটা, এটা এক হচ্ছে নিজে থেকে ভাইরাল হবে এবং আপনারা যেরকম জামাতে সবকিছু নিয়ে প্রচার করেন, তারাও প্রচার করবে। আমিও প্রচার করেছি,
কারণ আমি এটার ব্যাখ্যা দিব তাই, এবং আমার ব্যাখ্যা যে একটা ব্যাখ্যা মনে হচ্ছে এই ব্যাখ্যাটা তাদের মনে করা উচিত, এবং জামাত এই বিএনপির উচিত তারা যে ভারতের সাথে কোনো চুক্তিতে আবদ্ধ নয় এটা জনগণকে বিশ্বাস করানো। আর বিশ্বাস করাতে যদি না পারে, শুধু তাদের সাংগঠনিক তারা বড় এবং এটার উপর নির্ভর করে তারা জিতে যাবে, ইজ নট দ্যাট। আমি একটা জিনিস বলি, সেনাবাহিনী ডেপ্লয়েড থাকবে, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বিলো তারা কোনো সিনিয়রের আদেশে কোনো দলকে জেনারেল আজিজের মতো জেনারেল আজিজ যে কাজটা করেছিল, জেনারেল আজিজ কি করেছিল, 50-60 জন অফিসার যারা নেক্সট মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হবে, এদেরকে পাঠাইছে যে তোমাদের র্যাঙ্ক পাওয়া হচ্ছে তোমাদের সামনের যে নির্বাচনে তোমাদের দায়িত্ব দেখে। ওই ছেলেগুলা কি করছে, যেহেতু সামনে তাদের প্রমোশন বোর্ড ছিল, এটা একটা ডিসগাস্টিং যারা অফিসাররা এটা করেছে, এটাতে ইনফ্লুয়েন্স হয়েছে, আমি তাদের নিন্দা জানাই, কিন্তু ওটা করেছিল, যার ফলে আপনারা গ্রাউন্ডে দেখেছেন জনগণ একটা পিকআপের দিকে দৌড়ে যাচ্ছে আওয়ামী লীগের পান্ডাদের জন্য ভোট না দিতে পারে। কিন্তু এইবার এই জিনিস হবে না, আপনি গ্যারান্টি থাকেন এইবার এই জিনিস হবে না। অলরেডি সেনাবাহিনীর ভিতরে জুনিয়র অফিসারদের সাথে আমার ভালোই কানেকশন আছে, তারা গ্রাউন্ডে এই জিনিসটা হইতে দিবে না, উপর থেকে যত আদেশই হোক। সো আমি একটু আগ বাড়ায় বলতে চাই যে বাংলাদেশের দরকার হচ্ছে নেক্সট ইলেকশনটা একটা সহি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এখানে যারা ভোট কেন্দ্র দখল করতে যাবে, সেনাবাহিনী যদি শুট করে, হ্যাঁ, যা শুট টু কিল, যে বাংলাদেশের, কারণ এগুলা যারা করবে তার হচ্ছে ভারতের দালাল, কারণ ভারত চাচ্ছে এটার মধ্যে করতে। যারা ভারতের দালাল গ্রাউন্ডে করবে তাদেরকে গুলি করলে জনগণ তাকে সাপোর্ট দিবে। ভোট কেন্দ্রে দখল করবে, ভোট কেন্দ্রের মধ্যে গন্ডগোল করবে যারা আছে, তারা চোখ বন্ধ করে তারা হচ্ছে ভারতের দালাল। এটা যদি জামাতও করার চেষ্টা করে, শুট দেন এনিবডি, দল মত নির্বিশেষে, যারা সামনের ভোটকে গন্ডগোল করার চেষ্টা করবে, সেনাবাহিনী আইনশৃঙ্খলা জনগণ সাপোর্ট দিবে, কারণ জনগণ ত্যক্ত বিরক্ত হয়ে এখন চাচ্ছে আমাদের নিজস্ব একটা সরকার, যারা কোনো প্রতিবেশীর চোখ রাঙানিকে ইয়া দিয়ে তারা নিজস্ব নিজেদের ডিসিশনটা নিতে পারবে। সো আমি মনে করি বিএনপির উচিত তাদের প্রমাণ করা যে তাদের সাথে ভারতের কোনো সংযোগ নাই, তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। আদারওয়াইজ আপনাদের সামনের নির্বাচনে আমি মনে করি না আপনারা যে প্রত্যাশিত ফলাফল যেটা করতে পারবেন। আচ্ছা, এনিওয়ে, আজকে যেহেতু টাইম আছে, কোনো প্রশ্ন থাকলে। বিএনপির পেজ থেকে অনবরত প্রবন্ধ ছড়াচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টার নাকি ছাত্র শিবিরে আগুন দিয়েছে। এটা পাবলিক তো খাচ্ছে না, এটাই হলো কথা। ভাই, আপনি কি বিএনপিকে নসিহত দেন? ওরা সবার থেকে বেশি বুঝে, আপনি অনেক বড় মাপের মানুষ। না ভাই, আমি বড় মাপের মানুষ না। আমার কাছে যেটা মনে হয়, বিদেশে আছি, সপ্তাহে 60 ঘন্টার উপরে আমি কাজ করি, তারপরেই আমি দেশের জন্য নিজের ইচ্ছাতেই করার চেষ্টা করি। যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা আনন্দবাজার দেখতেছি, এগুলো সব রাবিশ। হ্যাঁ, আনন্দবাজার সব রাবিশ, কিন্তু এখান থেকে আমাদেরকে নিতে হবে। এখান থেকে এর মাধ্যমে বিএনপির সাথে, আমি যেটা বলেছি, বিএনপির সাথে ইন্ডিয়ার একটা আঁতাত আছে। এই লেখাটাতে আমি বুঝেছি। আমি যদি বুঝি, আমি এটা নিয়ে বিশ্লেষণ করবো, কারণ আমি চাই না বাংলাদেশে আগামী যে নির্বাচন যেটা হবে, যারা ক্ষমতায় আসবে তারা ভারতের সাথে কোনো ইয়া থাকুক। কারণ তারা আমাদের 57 জন অফিসারকে মেরেছে, আমাদের অফিসারদেরকে করাপ্ট করেছে। আমাদের দেশের 5টা জেনারেল এখন পালায় ভারতে আছে, 5টা জেনারেল। তারেক রহমান বলতে পারে যে আমি যদি ক্ষমতায়, হ্যাঁ, উনি বলুক না যে ক্ষমতায় আসলে ওই 5টা জেনারেলকে দেশের নিয়ে এসে বিচারের আওতায়, তাদের বিচার করব, বলুক, সব গিয়া ভোট দিব, তার নামে ক্যাম্পেইন শুরু করবো আমি। ওকে, আর কিছু? বিএনপি পরিষ্কার কথা বলতে হবে। ওকে ভাই, যা আছে, আমি অভ্যস্ত হয়ে গেছি বিএনপির ছাত্রীদের কথা শুনে, গালিগালাজ শুনে। আমি গত 5 বছর ধরে সিজন। সো আমি আশা করব যে বিএনপি আমাদেরকে বিশ্বাস করাবে যে তাদের সাথে ভারতের কোনো আন্ডারস্ট্যান্ডিং চুক্তি নাই। কারণ বাংলাদেশের এখন রাজনীতি হচ্ছে, যারাই আমরা আধা পেট খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ভারতের গোলামি করতে রাজি না। এবং আমি একটা ইয়াতে বলছি যে আমাদের ওদের সাথে ট্রেড ডেফিসিট হচ্ছে, ওরা 9 to 10 বিলিয়ন, আর আমাদের হচ্ছে 1 to 2 বিলিয়ন। দে উইল বি লুজার আমরা যদি তাদের এম্বাসি বন্ধ করে দিয়ে বা অন্যান্য কিছু করি। সো সবশেষে আমি আবার
হাদির জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, ক্ষমা করুন। এবং এত মানুষের ভালোবাসা পেয়ে, মানে ইটস এ গ্লোরিয়াস ডেথ। মানুষ শহীদের মৃত্যু কামনা করে, উনি শহীদ পেয়েছেন, এত জনগণের ভালোবাসা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। হিংসা হয়, তার মতো একটা মৃত্যু পাওয়া ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।